প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিজনেস প্ল্যাটফর্মের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছে আমি জাবির আহমেদ পলাশ। দর্শক, আজকে আমরা কথা বলবো সাম্প্রতিক রাজনীতি এবং আমাদের অর্থনীতি এই প্রসঙ্গে। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় পার্টির সম্মানিত মহাসচিব জনাব রুহুল আমিন হাওলাদার। আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমি শুরুতেই আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি রাজনীতিবিদ নন, একজন সাধারণ মানুষ। সেই হিসাবে বাংলাদেশের বর্তমান সময়ের যে রাজনীতি, তাকে কিভাবে মূল্যায়ন করবেন? আমি রাজনীতিবিদ, বাট একজন নাগরিকও বটে। তো সেই ক্ষেত্রে নাগরিক হিসাবে মূল্যায়ন করলেও আপনার প্রশ্নের জবাবে এই কথা বলতে হবে যে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি একটি ভয়াবহ দিক নিচ্ছে, যেটা অনাকাঙ্ক্ষিত, এবং দেশের মানুষ এই রাজনৈতিক কারণে একটা অনিশ্চয়তা এবং একটা সংশয়ের মধ্যেই তারা সময় কাটাচ্ছেন। এবং এই মুহূর্তে যে ভয়াবহ একটি পরিস্থিতি, সাভার ট্র্যাজেডি, এটা আরো মানুষকে আরো চিন্তিত, উদ্বিগ্ন এবং আরো সংশয়ের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে রাজনীতি মানুষের মধ্যে মানুষের ভেদাভেদ, মানুষের সাথে মানুষের হিংসা বিদ্বেষ জিজ্ঞাসা, এই বিষয়গুলো জড়িয়ে আছে, সেখানে গোটা জাতি আছে উদ্বিগ্ন। এবার যদি আপনার কাছে কেন আমি এভাবে প্রশ্নটা করলাম যে রাজনীতিবিদরা দায়িত্ব নেন দেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য, তারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেন, আপনি নিজেও করেছেন, এবং তারা আবার ক্ষমতায় যে সরকার পরিচালনা করেন, জাতির ভাগ্যোন্নয়নে সবকিছু নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিলিয়ে দিয়ে জনগণের জন্য কাজ করেন। কিন্তু সেই রাজনীতিবিদদের অনেকের উপর আজ সাধারণ মানুষের একটি বিরূপ মনোভাব, নেতিবাচক মনোভাব রয়েছে। সেই জায়গা থেকে আপনার কাছে এভাবে আসলে আমি প্রশ্নটা করেছি। তো আসলে বর্তমান সময়ের যে রাজনীতি, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি মনে করি যে পদ্ধতিতে এখন আমরা দীর্ঘ 42 বছর ধরে যে উত্থান পতন, চড়াও উতরাও এবং যে রাজনৈতিক প্রেক্ষিতগুলা বারবার এদেশের মানুষের কাছে এসেছে, এই পরিস্থিতির কারণেই দেশের যে অগ্রযাত্রা, দেশের উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে নূতন বাংলাদেশ নির্মাণের যে স্বপ্ন আমরা রাজনীতিবিদ সহ দেশবাসী বারবার দেখেছি, কিন্তু সেটা পূরণ হয়নি। আমি মনে করি যে এই পথ পরিহার করে সকল রাজনৈতিক ব্যক্তিত্বকে এবং দেশের দায়িত্বশীল নাগরিককে নতুনভাবে চিন্তা করতে হবে। সেই সময় এখন এসেছে, এর থেকে উত্তরণ ঘটাতে হবে এবং এটা সম্ভব। এখনো আমি আশাবাদী। আচ্ছা, আপনি আশাবাদের কথা বলছেন, আপনি সংশয়ের কথা বলেছেন, এবং একটা পরিবর্তনের কথা আপনি বলেছেন। এই পরিবর্তনের দায়িত্বটা যদি আপনার উপরে দেওয়া হয়, তাহলে আপনি সেই পরিবর্তনটি কিভাবে করার চিন্তা করেন, বা আপনার চিন্তা বা আপনার স্বপ্নটা কি? আমি মনে করি আমাদের সকল রাজনীতিবিদের কাছে, দায়িত্বশীল সকল নাগরিকদের কাছে, আমাদের কাছে দেশ এবং জনগণ বড়। ব্যক্তির চেয়ে দেশ এবং জনগণ বড়। সুতরাং দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা যদি ঘুরে দাঁড়াই, এমন তো কোনো ক্ষতি নেই। যারা আজকে ক্ষমতায় আছেন, ক্ষমতায় ছিলেন বা আসতে পারেন, তারা তো সম্মান নিয়ে ছিলেনই। সম্মানের জন্যই আমরা সংগ্রাম করি। তো সম্মানে ছিলাম, আগামী দিনে জনগণের উপরেই ছেড়ে দেই না যে জনগণ ডিসাইড করুক আগামী দিনে দেশ পরিচালনা কে করবে, দেশের দায়িত্ব কে নেবে, সরকার পরিচালনা কে করবে। জনগণের উপরে যদি আমরা ছেড়ে দেই, আর মনে হয় এই সমস্যার সমাধান হবে। কারণ এই 43 বছর স্বাধীন হয়েছে দেশ, এই সময়ের মধ্যে দেশের জনগণের যে রাজনৈতিক সচেতনতা, এটা অনেক বেড়েছে, যেটা ভাবা যায় না। আচ্ছা, সুতরাং এই জনগণ আজকে চায়ের স্টলে এবং একটি সাধারণ ঘরে বসে বা রাস্তার পাশে বসে অথবা কোনো ব্যবসায়ী কেন্দ্রে বসে অথবা তারা যেখানে কাজকর্মে ব্যস্ত আছে সেখানে বসে শুধু এই আলোচনা দেশের রাজনীতি নিয়ে। সুতরাং তাদের মধ্যে যে পরিবর্তন আসছে, এই পরিবর্তনটা আমাদের যারা দায়িত্বশীল আমরা রাজনীতি করি, আমাদের কানে যদি বারবার বাজে যে আমাদের চেয়ে তারা কম বোঝে না। সুতরাং আমাদের সংশোধনেরও সময় আসছে এবং তারা ওই পরিবর্তন তাদের মতামত ব্যালটের মাধ্যমে দিয়ে এই পরিবর্তন আনতে পারবে। আচ্ছা, রাজনীতিবিদরা জনগণের কথা বলেন, দেশের কথা বলেন, সবাই যার যার মতো করে জনগণকে ব্যবহার করেন।
প্রত্যেকটা দল আমরা তাদের কথা যদি বলি, বিশেষ করে প্রধান রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা তাদের মতো করে জনগণকে বলেন যে জনগণ এখন এটি চায়। জনগণ যে আসলে কি চায় সেটির মূল্যায়নটা কোন সরকার কিভাবে করেছে, আপনাদের জাতীয় পার্টি থেকে শুরু করে বিএনপি আওয়ামী লীগ এই যে সময়গুলোতে, যে বিগত 3 দশকের কথা যদি আমরা ধরি, সেই জায়গাগুলোতে আসলে জনগণ প্রকৃতপক্ষে মতামত দেবার সুযোগ কতটুকু পেয়েছে রাজনীতিতে? আপনি নিজেও জানেন, আপনি এখান থেকে যখন বের হন, সাধারণ মানুষের সাথে যখন মেশেন, মানুষের মতামত জানেন। মানুষ আজকে বিশেষ করে এই গত 22 বছর ধরে দেশে যে সরকারের পরিবর্তন আসছে, যে অঙ্গীকার নিয়ে তারা জনগণের কাছ থেকে ভোট নিচ্ছেন, পরবর্তীকালে এই ঝগড়া বিপদ, শত্রুতা এবং প্রতিহিংসা, হিংসা, জিঘাংসা, এই যে প্রেক্ষিতগুলো বারবার জনগণ দেখতেছেন, ফলে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আহত হচ্ছেন বারবার। এবং তারা ভাবছিলেন যে একটি সরকার চলে যাওয়ার পরে 5 বছর পরে যে তার উপরে আক্রমণ হয়, তিনি যে জেলে যান তার অপরাধের জন্য, হয়তো তার পরিবর্তন আসবে। কিন্তু দেখা গেল বিশেষ করে এই দুইটি দলের কোনো পরিবর্তন আসে নাই। আমি যদি ক্ষুদ্রভাবে আমার দলের নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ তার কথা বলেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, তিনি এই দেশটাকে কিভাবে পরিচালনা করেছেন, তার একজন ক্ষুদ্র সহকর্মী হিসেবে আমি তাকে যেভাবে দেখেছি, তার সরকারকে, সেই সরকারের 9 বছরের শাসনামল এবং এই 22 বছরের শাসনামলের মধ্যে আমি অনেক দূরত্ব খুঁজে পাই। আমাদের সময় উন্নয়ন ছিল, সংস্কার ছিল, কন্যাল ছিল, সেবা ছিল, মানুষের জীবনের নিরাপত্তা ছিল, মানুষের কাছে এত অসহায়ত্ব ছিল না, এবং জীবনের নিরাপত্তা নিয়ে যে মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে আজকে দিন কাটাচ্ছে, এইটা আমাদের সময় ছিল না। নিঃসন্দেহে। সুতরাং আজকে আপনি যেটা বলতেছিলেন যে পার্থক্যটা কি, পার্থক্যটা আমরা যখন বাসের থেকে মানুষটা নামে দাঁড়িয়ে থাকি, তখন বলেন যে এই জাতীয় পার্টির মহাসচিব এরশাদ সাহেবকে ক্ষমতায় নিয়ে আসেন না, আমরা আরেকটি বারের জন্য তাকে সুযোগ দিতে চাই। তার শাসনামলটা স্বর্ণযুগ ছিল, তার এই যমুনা ব্রিজ তিনি শুরু করেছেন, বুড়িগঙ্গা ব্রিজ তিনি করেছেন, চাকেরহাট ব্রিজ করেছেন, এই ঢাকা শহরের যত উন্নয়ন সকল কাজগুলো তিনি করেছেন। এই ভেরিব্যাস সহ রোকেয়া সরণি, পান্থপথ, বিজয় সরণি, মানুষগুলো দেখে বলছেন যে এরশাদ সাহেবকে যা দেখলাম আমরা এদের কাছ থেকে তো সেটা পাচ্ছি না। আপনার নেতা হোসেন মোহাম্মদ এরশাদের কথা বলেছেন, তিনি 9 বছর দেশকে শাসন করেছেন, জনগণের সেবা করেছেন, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে সেবা পৌঁছে দেবার চেষ্টা করেছেন। আমরা দেখেছি বন্যার সময় বুক পর্যন্ত পানি পার করে তিনি মানুষের কাছে পৌঁছেছেন, সাধারণ মানুষের কথা শোনার চেষ্টা করেছেন। কিন্তু 9 বছরের যে শাসনামল, সেখানে আসলে মানুষের গণতান্ত্রিক অধিকার কোথায় ছিল এবং তিনি আসলে জনগণের মতামতকে কতটুকু প্রাধান্য দিয়েছেন, এবং শেষ পর্যন্ত যেভাবে রাজনৈতিক পট পরিবর্তন হলো সেটিও অনাকাঙ্ক্ষিত, গণতান্ত্রিক পদ্ধতিতে হয়নি। সেই জায়গাটাকে আপনি কিভাবে বলবেন? এই যে মানুষের পাশে যেমন একদিকে তিনি থেকেছেন, আবার কিন্তু ক্ষমতায় থাকা, যেটি সামাজিকভাবে বিবেচনা করা হয় যে ক্ষমতায় থাকার একটি চেষ্টা তার ছিল অগণতান্ত্রিক পদ্ধতিতে, এবং আজকে যে বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি স্বৈর শাসক হিসেবে আখ্যায়িত করে থাকে, বা অনেকেই স্বৈর শাসক, এই জায়গাটাতে মানে একজন জনগণের নেতা যদি হবেন, বা সেই জায়গাটাতে আসলে আপনি কিভাবে ব্যাপারটাকে দেখবেন? আপনি তখন ছোট ছিলেন, নবীন ছিলেন, তরুণ ছিলেন, কিন্তু আজকে আপনি ইতিহাসের পাতা যদি আপনি উল্টান, তাহলে আপনি দেখতে পাবেন যে তখন যে পরিস্থিতি হয়েছিল, সাবেক রাষ্ট্রপতি আব্দুল সত্তার সাহেব, তিনি বিচারপতিও ছিলেন, তিনি আহ্বান করেছিলেন বঙ্গভবনে এরশাদ সাহেবকে, দেশ এভাবে চলতে পারে না, দুর্নীতি, স্বজনপ্রীতি, হত্যা এবং একটা অনিশ্চয়তার মধ্যে দেশ কোন ক্রমেই ভালো থাকবে না, সুতরাং আপনি এই দায়িত্বভার গ্রহণ করুন সেনাবাহিনীর প্রধান হিসাবে। সেই রেডিও টেলিভিশনের ভাষণের কথা যারা পুরনো লোক তাদের নিশ্চয়ই মনে আছে, অথবা আপনিও একজন এই ডিজিটাল যুগের মানুষ হিসেবে আপনি যদি চেষ্টা করেন আপনি দেখতে পাবেন, জানতে পাবেন। তিনি সেই দিন দায়িত্বভার গ্রহণ করেছিলেন। দায়িত্বভার গ্রহণ করার পরে দেশটাকে একটি স্বাভাবিক অবস্থায় নিয়ে এসেছিলেন। এই উপজেলা পদ্ধতি তিনি চালু করেছিলেন, গ্রাম পর্যায়ে কোর্ট বিচার ব্যবস্থা তিনি নিয়ে গেছিলেন, বিভাগীয় হেডকোয়ার্টার পুরনো জেলাগুলোতে তিনি উচ্চ আদালত নিয়ে গিয়েছিলেন। তো পরবর্তীকালে তিনি যোগাযোগ ব্যবস্থায় যে উন্নয়ন করেছেন, বাংলাদেশের যেখানে আপনি যাবেন সেখানে যে উন্নয়ন দেখবেন সেটা হোসেন মোহাম্মদ এরশাদের হাতের ছোঁয়ায়, তার পায়ের চিহ্ন দেখা যাবে যে তিনিই করেছেন।
তারপরে বলবেন যে মহকুমাগুলো ছিল সেগুলাকে তিনি জেলা করে আজকে নিঃসন্দেহে উন্নয়নের যে অনেক স্বাধীনতার পরে এই 42 বছরে যত উন্নয়ন হয়েছে তার সিংহভাগ অনেক এক কথায় বলতে হবে তিনি করেছেন। কিন্তু আপনি বলেছেন যে গণতান্ত্রিক জনগণের মতামতটা আমি গণতান্ত্রিক 86 এর যে নির্বাচন, সেই নির্বাচন উচ্চ আদালত বলেছেন যেটা গণতান্ত্রিক ভাবে হয়েছে। 86 থেকে 90 পর্যন্ত এই সময়টুকু উচ্চ আদালত তারা স্বীকৃতি দিয়েছেন যে এই সময় এটি গণতান্ত্রিক সরকার ছিল। সুতরাং এর আগেরটুকু নিয়ে আপনি আলোচনা সমালোচনা করতে পারেন, কিন্তু যত উন্নয়ন হয়েছে এই হোসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে হয়েছে। সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধান এরশাদ সাহেবের শাসনামলেই হয়েছে। সুতরাং যে গণতন্ত্র আজকে হানাহানি, মারামারি, কাটাকাটি জীবনকে স্তব্ধ করে দেয়, পথ চলা থামিয়ে দেয়, এবং আজকে ঘরের থেকে বের হলে সেই মানুষটা ফিরে আসবে কিনা এই অনিশ্চয়তা দেখায় বারবার, সেই গণতন্ত্র আর এরশাদ সাহেবের সময়ের শাসনকাল এর দূরত্ব মানুষ খুঁজে পেয়ে মানুষ কিন্তু রাস্তায় ঘাটে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রে তারা এই কথা বলছেন যে আমরা আরেকটি বারের জন্য এরশাদ সাহেবকে আমি আপনাকে আমরা সেই প্রসঙ্গে আপনার সাথে বিরতির পরে আবারও আলোচনায় আসবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, বিজনেস প্ল্যাটফর্মে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। আশা করছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস প্ল্যাটফর্মের আজকের আয়োজনে। আমরা কথা বলছি আমাদের সাম্প্রতিক সময়ের রাজনীতি এবং আমাদের অর্থনীতি এই প্রসঙ্গে। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় পার্টির সম্মানিত মহাসচিব এবং সাবেক মন্ত্রী জনাব রুহুল আমিন হাওলাদার এমপি। আমরা যে প্রসঙ্গটা আলোচনা করছিলাম, বাংলাদেশে যে ধারায় আমরা দেখতে পাই যে আপনার নেতার যে শাসন আমল, যে সময়টা 9 বছর উনি শাসন করেছেন, সেই সময়টা একটি অগণতান্ত্রিক সরকারের কথা বলা হয়, গণতন্ত্রের চর্চা হয়নি ইত্যাদি বলা হয়। বর্তমান সময়ে বাংলাদেশে যে গণতন্ত্র প্রচলিত আছে সেটিকে আপনি পার্থক্য করবেন কিভাবে? আপনার বিবেচনায় কি কোনো পার্থক্য মনে হয়, না কি মনে হয় আপনার বিবেচনায়? আমার একার কাছে না, দেশের সকল মানুষের কাছে গুণগত পার্থক্য আছে। গণতন্ত্রের নামে যে স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র এবং একদলীয়ভাবে যে কার্যক্রমগুলো চলছে, এটা এক গণতন্ত্রের রীতিনীতির মধ্যে পড়ে না। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন এবং তার শাসনামলকে যারা স্বাভাবিকভাবে নিতে পারে নাই তাদের আজকে অনুশোচনা আছেন। কেন? তারা সেদিন লক্ষ্য করেছেন, আজকে তারা বলছেন যে আপনার উলির চরে যে টর্নেডো হয়েছিল, আপনার 88 যে বন্যা হয়েছিল, তারপরে আপনার যতগুলা দুর্যোগ দেশে নেমে আসছিল, সবগুলোতেই কিন্তু এরশাদ সাহেব এই সেনাবাহিনীর কর্মকর্তা, সেনাবাহিনীর সদস্যদেরকে নিয়ে, জনগণকে নিয়ে তার নেতৃত্বে তিনি এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করেছিলেন। এবং আপনি যদি আরেকটু পরিষ্কার করে বলেন যে আপনাদের সময়ের গণতান্ত্রিক অবস্থা এবং 91 থেকে এ পর্যন্ত যে দেশের গণতান্ত্রিক অবস্থা, সেই ব্যাপারটাকে আপনি আসলে কিভাবে পার্থক্য করবেন, নাকি একই রকম দেখেন, বা কিভাবে দেখেন একটু যদি সরাসরি বলেন। না, আমি মনে করি যে পার্থক্য তো অনেক। তো সেখানে আজকের যেটা হচ্ছে যে এটা গণতন্ত্রের নামে চলছে এবং গণতন্ত্র হলেই যে মানুষ সুখে আছে, মানুষ ভালো আছে এরকম ভাবনা করে সরকারে গিয়ে সরকার পরিচালনা করে, কিন্তু আসলে তা নয়। মানুষের যে ব্যথা, মানুষের যে যন্ত্রণা, মানুষের যে আকুতি, সেটা সরকার প্রধান বা সরকার যথেষ্ট শোনে কিনা সেই প্রশ্ন কিন্তু দেশবাসীর সবাই। এবং যখন টকশোগুলা আমরা শুনি বা জনগণ শোনে, তখন কিন্তু মানুষ বাস্তবতা খুঁজে পায়। সেজন্য আজকে সারা রাত জেগে, প্রতিদিন রাত জেগে জেগে মানুষ টকশো দেখে, যে কিছু সত্য কথা আসে পত্রিকার থেকে, ইলেকট্রনিক মিডিয়ার থেকে মানুষ খুঁজে পায়। আমাদের সময় কিন্তু এরশাদ সাহেবের শাসন আমলে আমি মন্ত্রী ছিলাম, আমরা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা 20 ঘন্টা কাজ করতাম এবং ভোর 6টার থেকে কাজ শুরু হতো, সন্ধ্যায় বাসায় ফিরতে পারতাম না, অনেক রাত্রে ফিরতাম। যখন খাদ্যের ক্রাইসিস হতো তিনি খাদ্য নিয়ে মনিটর করতেন। যখন ঝড় বাদল হতো তিনি ঠিকমতো রিলিফ গেলেন কিনা,
দুর্যোগ মন্ত্রণালয় ঠিকমতো কাজ করতেছে কিনা, বর্তমান সময়ের চাইতে সেই সময় অনেক ভালো ছিল, ব্যবস্থাপনায় অনেক ভালো ছিল। আজকে একথা সত্য যে আমাদের এই মহাজোট সরকার তার শাসন আমলে কৃষি ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে আসছে, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে আমরা যাচ্ছি। মাননীয় কৃষিমন্ত্রী এবং সরকার প্রধানের এখানে আমি বলবো যে ক্রেডিট আছে। এবং এই যে ফ্লাইওভার গুলো করতেছেন, এটা যেগুলো ভালোকে ভালো বলতে হবে, কিন্তু এগুলি কি যথেষ্ট? মানুষের জীবনে যখন আমি নিরাপত্তা দিতে পারবো না, রাজনৈতিক নিরাপত্তা যখন দিতে পারবো না, গণতান্ত্রিক চর্চা যখন ব্যাহত হবে, যখন আমি নিজের খেয়াল খুশি মতো দেশ পরিচালনা করব, তাহলে মানুষের আশ্রয়স্থল কোথায়? এবং মানুষ এই যে বেদনা থেকে, মানুষের এই ঘৃণা থেকে, মানুষের ক্ষোভ থেকে আবার যখন সরকার পরিবর্তন হয়, তখন আমরা দেখছি যে সরকার চলে যায়, তার উপরে আক্রমণ হয়। এটা কাঙ্ক্ষিত নয়, এভাবে একটি দেশ চলতে পারে না। সুতরাং আমি বলবো যে হোসেন মোহাম্মদ এরশাদের শাসন আমলে যে কাজগুলো হয়েছে, সেটা যদিও সেদিন এই বিরোধী দলগুলো তাকে বারবার পথরোধ করার চেষ্টা করেছেন, হরতাল অবরোধ করেছেন, স্লোগান দিয়েছেন, মিছিল করেছেন, তার মধ্যেও কিন্তু তিনি কাজ চালিয়ে গেছেন। কেন? আমি আগেও বলেছি যে সেনাবাহিনীর প্রধান ছিলেন এবং এই সেনাবাহিনীর সকল সদস্যরাই তাকে সমর্থন করেছেন। আজকেও দেখেন সাভারে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি এবং অন্যান্য কর্মকর্তা জনগণকে নিয়ে তারা উদ্ধার কাজে আছেন, অংশ নিয়েছেন এবং বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। মুক্তিযুদ্ধেও এই সেনাবাহিনী নেতৃত্ব দিয়েছেন। সকল সেক্টর কমান্ডার, আমরা মুক্তিযুদ্ধ করেছি তাদের নেতৃত্বে। বঙ্গবন্ধু স্বাধীনের জন্য ডাক দিয়েছিলেন, কিন্তু এই সেনাবাহিনী। সুতরাং সেনাবাহিনীর প্রধান হিসেবে আমি বলবো যে এরশাদ সাহেবের এত সফলতার কারণ একদিকে সেনাবাহিনী, এটাকে ছোট করে দেখা যায় না, এবং অন্যদিকে জনগণ। সুতরাং আমি যে পার্থক্যটা খুঁজে দেখি যে সবাইকে যদি সরকার প্রধান বা সরকার ঐক্যবদ্ধ বা সকলকে একটা কনফিডেন্স নিয়ে কাজ করতে পারত, তাহলে জাতীয় সমস্যার সমাধান করা সম্ভব হতো। আচ্ছা, সাম্প্রতিক রাজনীতি, আপনি হরতাল প্রসঙ্গে বলেছেন, আমাদের দেশে শত শত কোটি টাকা এক এক দিনের হরতালে চলে যাচ্ছে, ক্ষতি হচ্ছে। তো একের পর এক হরতাল হচ্ছে এবং হরতালটা অনেকেই মনে করছেন যে কোনো কোনো ক্ষেত্রে হরতালের বিকল্প খোঁজার চিন্তা ভাবনা করা যায় কিনা সেটি মনে করছেন। এবং এই যে ক্ষতিটা আমরা, ক্ষতির মুখোমুখি আমরা দাঁড়িয়েছি বর্তমানে, সেই এই অবস্থাটা থেকে যে অস্থির রাজনৈতিক অবস্থা এবং সরকারের শেষের দিকে, বিগত সরকারগুলোর সময় যে শেষ বছরে যে অবস্থাটা হয়, আমরা 1/11-এর অবস্থাটি দেখেছি, আবার একটি সংঘাতময় পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা যাচ্ছি। এই সময় আপনার দল বা আপনার নেতা কি ধরনের ভূমিকা আপনারা পালন করতে পারেন যে এই অর্থনৈতিক ক্ষতি, জানমালের যে ক্ষতি হচ্ছে সেই জায়গা থেকে, আমাদের ভাবমূর্তির যে ক্ষতি হচ্ছে সেই জায়গা থেকে দেশকে উদ্ধার করবা, ফিরিয়ে আনতে আপনাদের ভূমিকা কতটুকু, আপনাদের চিন্তা ভাবনা কি? আমাদের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব তিনি কিন্তু ইতিমধ্যে তিনি একটা ফর্মুলা দিয়েছেন যে 10 জন নির্বাচিত প্রতিনিধি নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, দেশ এবং দেশের বাইরে গ্রহণযোগ্য করার জন্য একটি প্রস্তাব তিনি দিয়েছেন যে এরা নির্বাচন পরিচালনা করবেন। সরকারের পক্ষ থেকে প্রতিনিধি থাকবেন, বিরোধী দলের থেকে থাকবেন, আলোচনা সাপেক্ষে এটা সিদ্ধান্ত হবে। তিনি তার পরবর্তীকালে তিনি আবার একটি চিঠিও লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, বিরোধী দলের মাননীয় নেত্রীর কাছে, কিন্তু তার জবাব কিন্তু আসে নাই। তারা এত দূরত্ব বজায় রেখে থাকেন যে এখন পর্যন্ত তারা কিন্তু ঘুরে দাঁড়ান নাই। ইতিমধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেল সাভারের, যেটা গোটা জাতি আজকে ব্যথিত, মর্মাহত, এবং আমরা সকলেই যেন আমাদের আপনজন হারিয়েছি, এমন ব্যথায় সবাই ছটফট করছি। সুতরাং এখানে রাজনীতির থেকে কিন্তু আমরা সবাই একই পথে কিভাবে এই জাতীয় সমস্যার সমাধান করা যায়। হরতাল ডাকা না ডাকা, হরতাল ডাকা জনগণের, হরতাল ডাকা রাজনীতিবিদদের গণতান্ত্রিক অধিকার, হরতাল মানা না মানা সেটাও জনগণের গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমরা লক্ষ্য করি যে মানতে বাধ্য করা হয় এবং হরতালের আগের দিনকে অঘোষিত হরতালে পরিণত হয়, ব্যাপকভাবে জানমালের ক্ষয়ক্ষতি হয়। সেই জায়গাটা থেকে
ফিরে এসে আপনারা কি সুনির্দিষ্টভাবে কোনো আপনার ব্যক্তিগত একজন রাজনীতিবিদ হিসেবে প্রায় 5 দশকের রাজনৈতিক জীবন আপনার কি কোনো ব্যক্তিগত চিন্তার কথা আমাদেরকে বলবেন যে দেশকে এই অর্থনৈতিক ক্ষতি, এই যে জানমালের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, প্রত্যেকটা ব্যবসা ক্ষেত্র ধ্বংসের মুখে পতিত হয়েছে, সেই জায়গাটা থেকে ফিরে এসে আমরা এমন কি পদ্ধতি অবলম্বন করতে পারি যে জায়গা থেকে প্রকৃতপক্ষে জনগণের দাবিকে তুলে নিয়ে আসা সম্ভব হবে কোনো ক্ষয়ক্ষতির ছাড়াই? আপনার কোনো ব্যক্তিগত চিন্তা ভাবনার কথা যদি বলেন যেটা আপনি পরবর্তী সময়ে বাস্তবায়ন করতে চান। এই যে হরতাল, এই যে অবরোধ, এই যে হিংসার রাজনীতি এবং এত দামি গালিগুলো চলছে তা পুড়ে দেওয়া হচ্ছে, এবং এখানে পুলিশ বা প্রশাসন অথবা জনগণ কারো জীবনে নিরাপত্তা নাই। তো সেই ক্ষেত্রে কোন বিবেকবান মানুষ, আমি শুধু নয়, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বলবেন যে হরতাল আমরা চাই না, এই অবরোধ চাই না, এই হত্যা ধ্বংসের রাজনীতি থেকে আমরা মুক্তি চাই, আমি ব্যক্তিগতভাবে চাই। তাহলে এটা কিভাবে সমাধান করা যাবে, এর সলিউশন কি, আপনার সমাধানের সেটা হলো, আমি মনে করি যে আলোচনার টেবিলে বসে আমরা এই জাতীয় সমস্যা সমাধান করতে পারি, এবং সেটাই গণতান্ত্রিক অধিকার। সকলের প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্বশীল সরকার, নাগরিক, আমরা যে একই টেবিলে বসি এবং কিভাবে এই জাতীয় সমস্যা সমাধান করা যায় সেটা আমরা বসে আমরা কতগুলো টায়ারে কতগুলো কমিটি করে দিতে পারি। যে যেমন গার্মেন্টসের শ্রমিক কর্মচারীর দাবি কি, আমরা একটা টিম করে দিলাম বা একটা উচ্চ পর্যায়ের একটা কমিটি করে দিলাম। ল অ্যান্ড এরার সিচুয়েশন ডিটোরিয়েট করছে, একটা দুর্ঘটনা ঘটে গেছে, তারা যদি সৎ থাকে নিরপেক্ষ একটা রিপোর্ট দেবেন, প্রশাসন তার বাস্তবায়ন করবেন এবং আইনের আশ্রয় হলে জুডিশিয়ারি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। তো এইভাবে সকল স্তরেই যদি আমরা আন্তরিক থাকি, সৎ থাকি, জাতীয় সকল সমস্যা সমাধান করা সম্ভব। আপনারা কি এ ব্যাপারে কোনো চিন্তা ভাবনা বা আপনাদের চিন্তা ভাবনা নিয়ে জনসমক্ষে আমাদের নির্বাচনী, আপনারা তো রাজনীতিবিদ পর্যায়ে বা সরকারকে আহ্বান জানিয়েছেন, বিরোধী দলকে আহ্বান জানিয়েছেন, কিন্তু জনগণের কাছে কি গিয়েছেন যে আমরা এইভাবে, আপনাদের চিন্তার কথাটা কি বলেছেন? আমরা এই কথা বলছি, এবং আগামী নির্বাচনে আমাদের পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন যে আমি কোন দল বা কোন গোষ্ঠী ক্ষমতায় যাবে তার সিঁড়ি হতে চাই না, আমি একা নির্বাচন করব। এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বলছেন যে আমরা এরশাদ সাহেবকে আরেকটিবার সুযোগ দিতে চাই, তার শাসন আমল ভালো ছিল, তার সময় আমরা নিরাপদে ছিলাম, রাত্রে ঘুমাতে পারতাম, কলকারখানা চলতো, মানুষের মাথা কিছু আয় বাড়ছিল, সাধারণ মানুষের মধ্যে চাকরি ছিল। তো সুতরাং বেকার যুবকদের চাকরির নিশ্চয়তা ছিল, আজকে সেটা নাই। সবকিছু মিলে মানুষ তার শাসনামল ফিরে যেতে চায়। সেখানে আমরা বলবো যে আমরা কি কি করতে চাই, আমাদের কর্মসূচি কি, আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো কি, আমরা অবশ্যই এগুলো বলবো। জি, ধন্যবাদ। আমাদের আরেকটা বিরতি নেবার সময় হচ্ছে, বিরতির পর আবার আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, বিজনেস প্ল্যাটফর্মে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। আশা করছি ততক্ষণ আপনারা এশিয়ান টিভির সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। বিজনেস প্ল্যাটফর্মের আজকের আয়োজনে আমরা কথা বলছি সাম্প্রতিক রাজনীতি এবং আমাদের অর্থনীতি নিয়ে। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় পার্টির সম্মানিত মহাসচিব, সাবেক মন্ত্রী এবং মাননীয় সংসদ সদস্য জনাব রুহুল আমিন হাওলাদার। আপনি আপনাদের নেতা পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ, আপনার ভাষায় যেটা বলছিলেন যে উনি এবার নির্বাচনে এককভাবে নির্বাচন করবেন এবং কারো ক্ষমতায় যাবার সিঁড়ি হবেন না বলেছেন। সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা আছে যে হুসেইন মোহাম্মদ এরশাদ বিভিন্ন সময় তার অবস্থান পরিবর্তন করেছেন। তো এই যে নেতিবাচক ধারণা, এই ধারণাটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং এই জায়গাটা থেকে বের হয়ে এসে প্রকৃতপক্ষে জনসেবার ব্রত নিয়ে আপনারা কতটুকু ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদী? এই দেশে যে হিংসার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, এই রাজনীতি তাকে বারবার আঘাত করেছে। প্রথমত তিনি 5 বার জেল খেটেছেন এবং জেলের থেকে তিনি 5টি সিটে প্রথমবারে নির্বাচিত হয়েছেন। পরবর্তীকালে তিনি আবার কারাগারে গিয়েছেন, এই আওয়ামী লীগ তাকে আবার নিয়ে গেল, এর আগে বিএনপি তাকে কারাগারে নিল, তখনও তিনি 5টি সিটে নির্বাচিত হয়েছেন। থার্ড টাইম তিনি নির্বাচন করতে পারেন নাই। ফলে তার যে তিক্ত অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা কিন্তু এই দুইটি দলের কারণেই। এদের দলের কোন
সরকার প্রধান বা দলীয় প্রধানকে যদি 5 বছর জেলে রাখা হয়, আজকে আমাদের দলের যে অবস্থা, সাংগঠনিক অবস্থা, এই অবস্থাটুকু থাকবে না। আঘাতের পর আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আমাদের দলের উপরে আক্রমণ করেছে এই দুইটি দলই দুইবার। পার্টির মহাসচিব নিয়ে গেছে, এমপিদের নিয়ে গেছে, দলীয় নেতাদের নিয়ে গেছে, আমাদের কারাগারে নিক্ষেপ করা হয়েছে, জুলুম অত্যাচার চালানো হয়েছে। আপনারা তো তাদের সাথে কোনো না কোনো ভাবে একটা সময় সমঝোতা করেছেন। রাজনৈতিক কারণে একটি কথা আছে না যে রাজনীতির কেউ চিরশত্রু না, কেউ চির বন্ধু না। তো সুতরাং সেইভাবেই আমাদের ঘুরে দাঁড়াতে হয়, সেভাবেই আমাদের আস্থা উপায় থাকে না। কিন্তু এবারে আমরা বলেছি যে পরিস্থিতি হোক, আমরা জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের সমর্থন নিয়ে আমরা একটিবারের জন্য সরকারে গিয়ে দেশের মানুষের যে প্রত্যাশা এবং মুক্তিযুদ্ধের যে স্বপ্ন ছিল যে আমরা দেশের মানুষের বুকে হাসি ফুটাবো, মানুষের অর্থনীতি মুক্তি দেব, মানুষের জীবনে নিরাপত্তা দেব, বাংলাদেশ সারা পৃথিবী মাথা উঁচু করে দাঁড়াবে, বাংলাদেশ দুবাই মালয়েশিয়ার মতো হবে, সিঙ্গাপুরের মতো হবে, এই স্বপ্নটি বাস্তবায়নের জন্যই আমাদের অঙ্গীকার। এবং আশা করি আমাদের নেতা হোসেন মোহাম্মদ এরশাদ, আল্লাহ যদি তৌফিক দেয়, জনগণ যদি সমর্থন দেয়, সেই আশা পূরণ হবে। যে কথা আপনি বলেছেন সকালে বিকালে বা উনি এক এক সময় একটা অবস্থান নেয়, এটা সঠিক নয়। রাজনৈতিক ভাবে তাকে এক এক সময় এক এক সিদ্ধান্ত নিতে হয়। তিনি বলেছেন 3 বছর পূর্বের থেকেই বলেছেন আমি একা ইলেকশন করব, এবং লক্ষ্য করে দেখেন তার মতো কেউ এই সরকারের যে কনস্ট্রাকটিভ সমালোচনা, কঠিন কঠিন কথা তিনি যে কথা বলেছেন, অনেক বিরোধী দলের নেতা নেত্রী সেটা বলেন না। এখানে দাঁড়াইয়েও তিনি কিন্তু তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। আচ্ছা, সাম্প্রতিক রাজনীতি আমাদের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে এবং এই যে একের পর এক জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হচ্ছে, আপনারা জনগণ কিন্তু বিরোধী দলের কাছ থেকে যেটা আশা করেছিল, বিরোধী দল গণমানুষের যে দাবি, সেই দাবি নিয়ে সার্বক্ষণিক ব্যস্ত থাকবে, কথা বলবে, শুধুমাত্র সরকার পরিবর্তন বা ক্ষমতায় যাবার জন্য নয়। সেই জায়গা থেকে আপনাদের কাছেও তো সাধারণ মানুষ আশা করতে পারে যে জনগণের যে মৌলিক যে দাবিগুলো, সেই জায়গা থেকে আপনারা কতটুকু ভূমিকা পালন করতে পেরেছেন এবং ভবিষ্যতে আমরা আপনাদের কাছ থেকে আমাদের অবস্থান তো আপনারা দেখতে পাচ্ছেন যে যদি একটু এই দেশে সরকারও কিন্তু আপনার হরতাল ডাকে। শুক্রবার দিন কোনদিন হরতাল দেখেছেন? শনিবার দিন বন্ধের দিন কোনদিন হরতাল দেখেছেন? এদেশে কিন্তু সরকারের থেকেও কিন্তু সেই সরকারে আপনারাও তো সেই মহাজোটেই আছেন। আপনারা কি আপনাদের অবস্থানটাকে আপনারা সেখানে বলেছেন যে না আমরা বলেছি, আমাদের নেতা বারবার বলেছেন আপনাদের পত্রপত্রিকা দেখেন এবং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া আপনি দেখেন, সেখানে খুঁজে পান এরশাদ সাহেব বলেছেন, এটা আমি কখনো দেখি না, এটা হওয়া উচিত নয়। সরকার তার অবস্থানে থাকবেন, বিরোধী দল তার অবস্থানে থাকবেন। দেশ তো আমাদের, জনগণ তো আমাদের, তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করতে হবে। আমরা কি কোনো হরতাল দিয়েছি? আমরা কি হরতালের পক্ষে গিয়ে দাঁড়িয়ে গাড়ি ঘোড়া ভাঙ্গার অথবা গাড়ি জ্বালিয়ে দেওয়া, কলকারখানা বন্ধ করার কোনো কর্মসূচি আপনারা দেখেছেন? আমরা সেটা বিশ্বাস করি না। আমাদের অবস্থান আমরা ঠিক রেখেছি। মহাজোটের আমরা শান্তিপূর্ণ সিদ্ধান্ত, সেটাকে কি আপনারা নৈতিকভাবে কতটুকু সমর্থন করেন? এই ধরনের আমরা মহাজোটে আমাদের নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে আমাদের নেতা কর্মীরা বলেছেন আপনি মহাজোট থেকে সরে আসেন। তিনি বলেছেন আমি একজন সৈনিক, আমি জানি কখন আমাকে ঘুরে দাঁড়াতে হবে, আমার উপরে দায়িত্ব দাও, আমার উপর বিশ্বাস রাখো, আস্থা রাখো। তিনি সেই কথা রক্ষা করে চলছেন। সুতরাং আমরা যতক্ষণ মহাজোটে আছি, মহাজোটে থেকেও কিন্তু সরকারের সমালোচনা করে যাচ্ছি। আমরা কিন্তু জি স্যার, নো স্যার, এই সমস্ত কথা বলে আমরা আমাদের সরকার বলতে আমাদের দলীয় একটি আদর্শ আছে, দলের একটা নীতি আছে, দলের একটা কর্মসূচি আছে, দলের ভিন্নতা আছে, দলের অবস্থান আছে। আমাদের অবস্থান থেকে আমরা আমাদের কথা বলে যাচ্ছি। আমাদের 14 দলের সাথে একটি অঙ্গীকার ছিল, একটা লিখিত চুক্তি ছিল। সেই চুক্তিতে আমাদের মরহুম জলিল সাহেব, তিনি সাধারণ সম্পাদক ছিলেন, তিনি স্বাক্ষর করেছিলেন, আর জাতীয় পার্টির পক্ষ থেকে আমি স্বাক্ষর করেছিলাম। সেই চুক্তি নিয়েই কিন্তু আমাদের মহাজোট গঠন হয়। পরবর্তীকালে আপনারা দেখেছেন
আপনার পত্র পত্রিকা আপনারা পড়েছেন, আপনারা জানেন কি চুক্তি হয়েছিল, আমি সে কথা নাইবে বললাম, কিন্তু সেই চুক্তি বাস্তবায়ন হয় নাই। তারপরেও আমরা আমাদের অবস্থানে থেকে কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। আচ্ছা, হরতাল সাম্প্রতিক সময়ে দেশকে অনেক পেছনের দিকে নিয়ে যাচ্ছে, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হরতাল যখন যে দল ক্ষমতায় থাকে তারা হরতালের বিপক্ষে তাদের অবস্থান, যারা ক্ষমতায় থাকে না তাদের অবস্থান হরতালের পক্ষে। তো আমরা বিগত সময়ে এই রাজনৈতিক দলগুলোকে দেখেছি, তারা বলেছেন যে তারা যখন বিরোধী দলে চলে গেছেন সরকার পরিবর্তনের পর, তখন তারা বলেছেন যে হ্যাঁ আমরা তখন হরতাল ডেকেছি, হরতালের বিপক্ষে আমাদের অবস্থান ছিল, তখন হরতাল ডাকার মতো কোনো পরিস্থিতি দেশে ছিল না, কিন্তু এখন আমরা বাধ্য হয়ে দেশের পরিস্থিতির কারণে বাধ্য হয়ে হরতাল ডাকতে বাধ্য হচ্ছে। এই যে অবস্থানগত পরিবর্তন, সেই জায়গা থেকে আমরা একটু আশাবাদী হতে চাই। আপনারা যদি 300টি আসনে আপনারা আগামীতে নির্বাচন করবেন, আপনাদের নেতা বলেছেন আপনারা যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন আপনারাও ক্ষমতায় যাবেন, সেই সময় আপনাদের এই যে পেছনের যে অভিজ্ঞতাটা, আমরা সেই জায়গাটা থেকে আপনাদের অবস্থানটা, বিশেষ করে হরতাল নিয়ে আপনাদের অবস্থানটা কি হবে সেটা যদি আমাদেরকে বলেন। আমি এই কথাই বলার চেষ্টা করেছি যে হরতালে আমরা বিশ্বাস করি না। সরকারে যখন থাকেন তারা বলেন হরতাল ঠিক না, হরতাল প্রতিহত করো, নিজের কর্মী দিয়ে, সরকারের প্রশাসন দিয়ে হরতাল প্রতিহত করা হয়। আবার সরকার থেকে যখন চলে যান আবার সরকারের বিরুদ্ধে হরতাল করেন। এই যে সংস্কৃতি, এটা কারো কাম্য নয়। সেজন্য মানুষ ক্লান্ত হয়ে বলছেন এই ধরনের সংস্কৃতি আমরা দেশের মানুষ আমরা দেখতে চাই না। সুতরাং জাতীয় পার্টি যদি ক্ষমতায় যায় তাহলে আমরা মানুষের বিবেক, মানুষের বিবেচনা কি, সে একটা টকশোর মাধ্যমে সেটা হতে পারে, অথবা ব্যালটের মাধ্যমে হতে পারে, অথবা এমন একটা মাধ্যম সৃষ্টি করতে হবে জনগণের মতামতের ভিত্তিতে, যেখানে আমরা এই হরতাল অবরোধ না করেও আমরা মানুষের মতামতের প্রতিফলন ঘটাতে পারি। আপনি চায়ের কাপে সেই সিদ্ধান্ত নিতে পারেন। আপনি চায়ের কাপের আলোচনার কথা, চায়ের দোকানে আলোচনার কথা বলেছেন, চায়ের দোকানে যে সাধারণ মানুষের কথা বলেছেন, তাদের একটি কথা আমি আপনার কাছে বলতে চাই, সেটি হচ্ছে যে তারা অনেকেই মনে করেন সাধারণ মানুষের মধ্যে যে হরতাল অবশ্যই আমাদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু হরতাল মানতে যদি কেউ বাধ্য না করা হয় তাহলে হরতালই যে কোনো সিদ্ধান্তে গণভোটের মতো ভূমিকা পালন করতে পারে। যে হরতাল বিরোধী যেই ডাকুক, হরতাল ডাকলো, মানা না মানা জনগণের অধিকার। কত শতাংশ মানুষ হরতাল মানছে সেটা রাস্তাই বলে দিবে, মানুষের অংশগ্রহণই সেটি বলে দিবে। 10টা দোকানের মধ্যে হয়তো 3টি দোকান খোলা থাকবে, 7টি বন্ধ থাকবে, বা 7টি খোলা থাকবে, 3টি বন্ধ থাকবে। কি পরিমাণ গাড়ি বের হচ্ছে, কোন ধরনের পিকেটিং বা কোন ধরনের বাধ্য হয় মানুষ, এটি তো মূলত প্রত্যাশিত জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রতিফলন। আপনার কি মনে হয়? আমি আপনার সাথে একমত হতে পারলাম না, কারণ মানুষ আজ বলছে ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু। আমি বারবার দেখেছি তোমাদের এই কথা যে আমরা ক্ষমতায় গিয়ে আমরা এই হরতাল যাতে আর করতে না হয়, আমরা আইনের মাধ্যমে একটা পরিবর্তন আনবো, কেউ কথা রক্ষা করে নাই। আচ্ছা, সুতরাং এদের ব্যাপারে মানুষ টায়ার্ড। আচ্ছা, মানুষ চাচ্ছে যে আগামী দিনে যাতে হরতাল নয়, তার জন্য একটা সকলে মিলে একটা মতামতের ভিত্তিতে একটা আধুনিক ব্যবস্থা সারা পৃথিবীতে, যেমন আমেরিকা আছে, ইংল্যান্ডে আছে, পৃথিবীর অনেক জায়গায় হরতাল ছাড়াও সরকারের পরিবর্তন হতে পারে, কর্মসূচি হতে পারে, এটা পার্লামেন্টে চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে কি পার্লামেন্টের সরকার পরিবর্তন হয়ে যেতে পারে? নিঃসন্দেহে আপনিও হরতালকে সমর্থন করছেন না? না, আমি তাহলে আমরা কি আগামী নির্বাচন পর্যন্ত যদি দেশে রাজনৈতিক কোনো অস্থিরতা থাকে, আমাদের প্রত্যাশা থাকবে যে রাজনৈতিক অস্থিরতা থাকবে না, সেক্ষেত্রে আপনাদের অবস্থানটা নিশ্চয়ই হরতালের বিপক্ষে থাকবে? না, আমরা বারবার বলে আসছি যে হরতালের পক্ষে নয়, আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের পক্ষে নয়। আমাদের তিক্ত অভিজ্ঞতা, আমাদের সাথে কেউ সদ্ব্যবহার করেন নাই, ন্যায় বিচার করেন নাই। সুতরাং আমরা দেশের মানুষ যেভাবে চাইবে সেভাবে আমরা পরিবর্তন আসবো একটা মতামতের ভিত্তিতে। যেমন আপনি এখানে উপস্থাপক, আপনার মতামত, এরকম আরো কতগুলা বিশেষ ব্যক্তিত্ব আছে, তাদের সকলের মতামতের ভিত্তিতে আমরা পরিবর্তন আনতে পারি। বিশেষজ্ঞ যারা আছে, জ্ঞানী গুণীজন আছে, সমাজের দায়িত্বশীল নাগরিক আছে, সকলের মতামতের ভিত্তিতে পরিবর্তন আনা যায়। মতামতটা কিভাবে নির্ধারিত হতে পারে আপনার চিন্তার কথা যদি বলেন? তাদের লিখিত তারা আমাদেরকে জানাইতে পারে, অথবা টেলিভিশনে টকশোর মাধ্যমে জানাইতে পারে, অথবা একটা আলোচনা বৈঠকের মাধ্যমে হতে পারে। অনেক পদ্ধতি আছে। আমরা যদি পজিটিভ কিছু গ্রহণ করতে চাই
তাহলে এটা অনেক সহজ পথ আছে, সেই পথের মাধ্যমে এটা হতে পারে, অথবা রেফারেন্ডামের মাধ্যমে হতে পারে, জনমত যাচাই করে হতে পারে। কেউ যদি চায় যে আমি কেমন আছি আমি জানতে চাই, সরকার প্রধান যদি এই মুহূর্তে তিনি জানতে চান যে বিরোধী দল বলতেছেন যে আমরা হরতাল দেব, অবরোধ দেব, আপনার ক্ষমতা পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যদি আজকে উদ্ভাবনা সৃষ্টি করেন, তিনি যদি ভাবেন যে আমি জনমত যাচাই করব, তাহলে তিনি একটা রেফারেন্ডাম দিয়ে দিতে পারেন। আপনারা যদি আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেন, সেক্ষেত্রে হরতাল প্রতিরোধে আপনারা কি ধরনের পদক্ষেপ নেবেন, আপনার চিন্তার কথা যদি? আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা দলীয় সিদ্ধান্ত নয়, কিন্তু এটার জন্য যে কথাগুলো বললাম, যে দায়িত্বশীল সকল নাগরিক, দেশপ্রেমিক দায়িত্বশীল সকল সর্বস্তরের নাগরিকের মতামতের ভিত্তিতে আমরা আইনের মাধ্যমে পরিবর্তন আনতে পারি, যাতে সকলে আইনের ঊর্ধ্বে আমরা কেউ না, আইন মেনে চলব, এবং যে ব্যবস্থাই আসুক যখন সরকার পরিবর্তনে সেইটা মেনে নেব। আমরা হরতালে যাব না, অবরোধে যাব না, ধ্বংসে যাব না। আমরা ঐক্যে বিশ্বাস করি, শান্তিতে বিশ্বাস করি। আচ্ছা, আমরাও আপনার সাথে আশাবাদী যে আগামী নির্বাচনে যারা বা যেভাবেই হোক যারা রাষ্ট্র পরিচালনায় আসবেন, জনগণের কল্যাণের জন্য যারা দায়িত্ব নেবেন, তারা প্রকৃতপক্ষে গণতান্ত্রিক পন্থায় কার্যক্রম পরিচালনা করবেন এবং জনগণের কথা বলবেন, জনগণের পক্ষে থাকবেন, নিজেদের স্বার্থে নয়। আমরা আপনার কাছে একটু জানতে চাইছি যে মহাজোট সরকার বিগত যে 4.5 বছর, প্রায় 4.5 বছর, এই সময়টাতে কতটুকু সফল বলে মনে করছেন? আপনার মূল্যায়নের জায়গাটা যদি বলেন। আমি যেহেতু এখনো মহাজোটে আছি, আমার নিরপেক্ষ বক্তব্য দেওয়া কতটুকু সম্ভব সেটাও আপনাকে ভাবতে হবে। তবু আমি এই কথা বলবো যে প্রত্যাশা নিয়ে আমরা মহাজোটের যাত্রা শুরু করেছিলাম, তা যথেষ্ট পূরণ হয়নি, এবং আমরা চাইনি যে কোনো কালিমা নিয়ে, কোনো অভিযোগ নিয়ে জাতির কাছ থেকে আমরা বিদায় নিই মহাজোট। মাননীয় প্রধানমন্ত্রী এই 8 মাস বাকি আছেন, তিনি করবেন কি করবেন সেটা ভাবার ব্যাপার, দেখার ব্যাপার। আমরা আশা করি তিনি পরিবর্তন আনবেন, কিন্তু আমরা মহাজোটের পক্ষ থেকে আমি এই কথা বলবো যে একটি সরকারের অগ্রগতি থাকে, উন্নয়ন থাকে, আবার একইভাবে ব্যর্থতা থাকে, সফলতা থাকে। এই সফলতা ব্যর্থতা বিবেচনার দায়িত্ব কিন্তু দেশবাসীর আছে। তারা এই সিদ্ধান্তে, এই বিবেচনায় এবং পক্ষে বিপক্ষে কতটুকু আছে এই সিদ্ধান্ত দিতে তারা ভুল করবেন না। প্রায় 45 বছরের রাজনৈতিক জীবন আপনার কাছ থেকে আশার কথা শুনতে চাই, আপনার স্বপ্নের কথা শুনতে চাই। বাংলাদেশকে নিয়ে একজন রাজনীতিবিদ হিসেবে আপনি বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চান, বাংলাদেশের মানুষদেরকে আপনি কিভাবে দেখতে চান, বা আপনি যদি খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে যান তাহলে কিভাবে এই দেশটাকে আপনার স্বপ্নের মতো করে গড়ে তুলবেন, আপনার সেই স্বপ্নের কথা জানতে চাই। আমরা যারা রাজনীতি করি, শুধু আমার কথা নয়, সকলেরই কথা, যে আমরা এই দেশকে ভালোবাসি। এই দেশে আমাদের জন্ম, এখানেই আমার কবর হবে। এই দেশের মাটি আর মানুষকে ভালোবেসে দেশের মানুষের ভাগ্য যদি পরিবর্তন করতে পারি, এবং যে অঙ্গীকার নিয়ে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি রণাঙ্গনে গিয়েছিলাম, সেখানে আমাদের স্বপ্ন ছিল যে এই জাতি মাথা উঁচু করে চলবে, এই জাতি পৃথিবীর বুকে আমার বাংলাদেশের পতাকা পথ করে উঠবে, সেখানে বাংলাদেশের উন্নয়ন মানুষ দেখবে, মানুষের কল্যাণ দেখবে, সেবা দেখবে, পরিবর্তন দেখবে, এবং পৃথিবীর যে আধুনিক দেশগুলো আছে তার সাথে তুলনা করে বাংলাদেশ চলবে। আল্লাহ যদি আমাদের সেই সুযোগ দেয়, জনগণ সেই সুযোগ দেওয়ার জন্য এগিয়ে আসে, আমি বিশ্বাস করি সেই পরিবর্তন আমরা আনতে পারবো। বিশেষ করে নূতন প্রজন্মের জন্য একটি নূতন বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই, যেখানে এই ভেদাভেদ থাকবে না, রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকবে, মতপথের পার্থক্য থাকবে, কিন্তু আমরা এই গণতান্ত্রিক রীতিনীতি রক্ষার জন্য আমরা একই টেবিলে বসে জাতীয় সমস্যার সমাধান করব। এবং আজকে সাভারের যে ট্র্যাজেডি, এখানেই আমরা এক হয়ে যেতে পারি। আমার ভাই মারা গেল, আমার বোন মারা গেল, মা মারা গেল, আমার আত্মীয় স্বজন হারালাম, এই বেদনার সাথে আমরা একাকার যদি হয়ে যাই, তাহলে আমার মনে হয় জাতীয় সমস্যা সমাধান করা কোনো কঠিন হবে না। আগামী দিনে আমি নূতন বাংলাদেশ, এটি স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশের জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, মুক্তিযুদ্ধ করেছিল, সেই বাংলাদেশ আমি দেখতে পাবো। এটি আমার প্রত্যাশা, এবং সেটা করা সম্ভব। ইনশাআল্লাহ সেটা আমরা করতে পারবো। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে আমরা 9 বছর দেশ পরিচালনা করেছি, আমরা অনেক এগিয়েছি।
এবং আগামী দিনেও তার নেতৃত্বে সম্ভব হবে। শুধু এই দেশবাসীর সমর্থন, পরামর্শের প্রয়োজন হবে। আমি আশা করি আমরা সকলে মিলে ভালো থাকব। জি, ধন্যবাদ জনাব রুহুল আমিন হাওলাদার, আপনি স্টুডিওতে এসেছেন, আপনার মতামত দর্শকদের সামনে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল বিজনেস প্ল্যাটফর্মের আজকের আয়োজন। শেষ করবার আগে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও প্রত্যাশা করছি যে আগামী অনুষ্ঠান দেখবার জন্য আগামী অনুষ্ঠানে আবারও আমরা হাজির হব অন্য কোনো বিষয় এবং অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।